তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার রেকর্ড করলে স্যার মানে যারা আসে না তাদের জন্য রেকর্ড করা যাবে না। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কেউ না আসলে তো আমি তাকে বাসায় গিয়ে পড়াইতে পারবো না। কেউ না আসলে তোমার কাছ থেকে কালেক্ট করবে। খাতা কলম রেডি সবার? শুরু করব? জি স্যার। ওকে, এটা হচ্ছে তোমাদের তো সবগুলি অনেকগুলি স্লাইড দিছি তাই না? তো স্লাইড আমি হচ্ছে কমায় ফেলছি। এখন তোমরা হচ্ছে শুধুমাত্র এখান থেকে আমি যে কয়েকটা স্লাইডের কথা বলবো সেগুলিই ভালোভাবে পড়বা, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার PPT01, ঠিক আছে, চ্যাপ্টার 1। এটা হচ্ছে ম্যানেজার্স এন্ড এন্টারপ্রেনার্স, ঠিক আছে? তো এখানে আমরা কি কি পড়বো সেটা একটু আমি তোমাদেরকে আউটলাইনটা দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, যেখানে বোল্ড করে রাখছি দেখতে পাইছো? Define the term management and explain the managerial significance of the terms effectiveness and efficiency. ওকে, 1 নাম্বার। জি স্যার। তারপর 3 নাম্বার, contrast the functions and role approaches to explaining what managers do. ঠিক আছে, ওকে। ভিতর থেকে কিছু জিনিসপত্র দেখাই দেই। এটা হচ্ছে ম্যানেজমেন্টের ডেফিনেশন। ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্টের ডেফিনেশন পড়বা। ওকে, কি অ্যাসপেক্ট গুলা কি কি ম্যানেজমেন্ট প্রসেসের, ফিগার 1.1 প্লাস ডেফিনেশন, এটা পড়বা। আচ্ছা, এই যে তারপরেই তোমার শুরু হলো, এখান থেকেই শুরু হচ্ছে ইফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি, ঠিক আছে, যেটা তোমার 1 নাম্বার কোশ্চেনে দেয়া আছে সেটাই তোমরা একটু পড়বা। যদি মনে করো যেখান থেকে বুঝতে সমস্যা হচ্ছে তাহলে তোমরা যে বইটা আছে সেই বইটা পড়বা। ওকে, আচ্ছা আচ্ছা। এরপরে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ফিগার 1.3, functions in management process, identifiable functions in management process, figure 1.3। এখানে 8টা ফাংশন আছে, এগুলো পড়বা। এই ম্যানেজারিয়াল যে 8টা ফাংশন, সেই 8টা ফাংশন আবার এখানে একটু ডিটেইলসে বলা আছে, এগুলো দেখবা। হ্যাঁ, কমিউনিকেটিং, মোটিভেটিং, লিডিং, কন্ট্রোলিং। ওকে, আচ্ছা। এরপর ফিগার 1.4, মিন্টবার্গস ম্যানেজারিয়াল রোলস। হ্যাঁ, এখানে 10টা ম্যানেজারিয়াল রোল আছে মিন্টবার্গের, এটা তোমরা পড়বা, খুব ভালোভাবে পড়বা। ফিগার 1.4, মিন্টবার্গস ম্যানেজারিয়াল রোলস। ওকে, 10টা রোল আছে। তো এগুলা কিন্তু একটু মানে নেচার অফ দ্য রোল বা একটু ডিটেইল পড়তে হবে আর কি। মানে জাস্ট এইভাবে যদি দিয়ে দাও যে হ্যাঁ এরকম মানে একসাথে লিস্ট করে দিলে হবে না, এরকম একটু এক্সাম্পল দিয়ে, যেমন এখানে বলা হচ্ছে যে নেচার অফ দ্য রোল, এইভাবে এগুলো অ্যান্সার দিতে হবে। আচ্ছা, ওকে। ঠিক আছে, চ্যাপ্টার 1 শেষ।
ঠিক আছে, বুঝছো? আর কোন কোশ্চেন আছে চ্যাপ্টার 1 নিয়ে? জি না স্যার। না Okay. স্যার। এরপর শুরু করতেছি চ্যাপ্টার 2। ওকে, চ্যাপ্টার 2 টা হচ্ছে পাওয়ার পয়েন্ট 2, পিপিটি 2। ওকে, পিপিটি 2 চ্যাপ্টার 2 এটা হচ্ছে ইভলিউশন অফ ম্যানেজমেন্ট থট। অনেকগুলা থট আছে। হ্যাঁ, তোমরা এই যে ইউনিভার্সাল প্রসেস অ্যাপ্রোচ যেটা, সেটা ভালোভাবে পড়বা। হ্যাঁ, ওকে। ইউনিভার্সাল প্রসেস অ্যাপ্রোচ 1 নাম্বারটা, এটা ভালোভাবে পড়বা। ওকে, আচ্ছা। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার এখানে ঠিক ভালোভাবে দেয়া নাই, সো এটা তোমাদের একটু বই থেকে পড়তেই হবে। ইউনিভার্সাল 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 প্রসেস অ্যাপ্রোচটা কি এবং ব্রিফলি ডেসক্রাইব হ্যান্ডি ফয়েলস কন্ট্রিবিউশন। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে দেখাই এটা লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায়। অনেকগুলো অ্যাপ্রোচ আছে দেখো। হ্যাঁ, 6টা অ্যাপ্রোচ আছে, তার মধ্যে তোমাদেরকে বললাম শুধু 1 নাম্বার অ্যাপ্রোচটা পড়লে হবে। এখন এই 1 নাম্বার অ্যাপ্রোচটা যদি তুমি জাস্ট এখানকার ভাষায় লেখো তাহলে তো হবে না, একটু ডিটেইলস এটা, যেহেতু তোমাদের সিলেবাস কমাই দিচ্ছি তাহলে ভালো কোয়ালিটি অ্যান্সার করতে হবে। শুধুমাত্র মানে এখানে যা আছে সেটাই তুমি মুখস্থ লিখবা, এটাতে হবে না। ওকে, ঠিক ইউনিভার্সাল প্রসেস অ্যাপ্রোচটা হচ্ছে এটা হচ্ছে এই দুইটা অ্যাজাম্পশন আছে এখানে। আচ্ছা, দেন ফিওলের যে তোমার হচ্ছে ম্যানেজমেন্ট, ইউনিভার্সাল ম্যানেজমেন্ট প্রসেস হ্যান্ডি ফিওলস এর, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এখানে কিছুই দেয়া নাই। সে তো প্ল্যানিং, অর্গানাইজিং, কমান্ড, কোঅর্ডিনেশন, কন্ট্রোল, জাস্ট এই 5টা ফাংশনের কথা বলছে। এন্ড ডেভেলপড 14 ইউনিভার্সাল প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এখানে কিন্তু তোমার এই যে এই 14 যে মানে যে তোমার প্রিন্সিপাল, এটা কিন্তু ডিসকাস করতে হবে। ইউনিভার্সাল প্রসেস অ্যাপ্রোচের মধ্যে কিন্তু এটা পড়ে। ঠিক আছে, এখানে 14টা, এবং আমরা ইউনিভার্সাল প্রসেস অ্যাপ্রোচ থেকে আসলে কি শিখতে পারি, লেসনস ফ্রম ইউনিভার্সাল প্রসেস অ্যাপ্রোচ। ওকে, ঠিক আছে, তো এইটা ভালোভাবে পড়বা, ইউনিভার্সাল প্রসেস অ্যাপ্রোচ। ওকে, চ্যাপ্টার 2 শেষ। কোনো কোশ্চেন আছে চ্যাপ্টার 2 নিয়ে? জি না স্যার। ওকে, আচ্ছা, এরপর চলে যাব চ্যাপ্টার, এরপর চলে যাচ্ছি, এটা হচ্ছে তোমার পিপিটি 6, পিপিটি 6 6 নাম্বার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, চ্যাপ্টার 6, দ্য বেসিক্স অফ প্ল্যানিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, দ্য বেসিক্স অফ প্ল্যানিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে বোল্ড করে রাখছি মানে যে এইগুলাই পরীক্ষায় আসবে এটা মনে রাখার কোনো কারণ নাই। এগুলো সম্ভবত তোমাদের পড়ানোর সময় বোল্ড করা হয়েছে, কিছু জিনিস আমি খুঁজে পাওয়ার জন্য বোল্ড করছি, মানে ওই জায়গায় যাওয়ার সময়। আচ্ছা, তো এখানে চ্যাপ্টার 6 এ তোমরা হচ্ছে 1 নাম্বার কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বা, 2 নাম্বার কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বা। ঠিক আছে, চ্যাপ্টার 6 এ 1 নাম্বার 2 নাম্বার। আচ্ছা, দেন অবশ্যই প্ল্যানিং কি, 3 টাইপস অফ আনসার্টেনিটি। ঠিক আছে, তারপর টাইপস অফ প্ল্যানিং, এসেনশিয়ালস অফ প্ল্যানিং। ঠিক আছে, এর মধ্যে টাইপস অফ প্ল্যানিং এটা তোমার এই যে এখানে বলা আছে, যে যখন এখানে আসছে যে আইডেন্টিফাই এন্ড ডিফাইন 3 টাইপস অফ প্ল্যানিং। এই টাইপস অফ প্ল্যানিংটার মধ্যে কি কি আছে? টাইপস অফ প্ল্যানিং এ তোমার আছে হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ইন্টারমিডিয়েট প্ল্যানিং, অপারেশনাল প্ল্যানিং। ঠিক আছে, এই টাইপস অফ প্ল্যানিং এভাবে এরকম এক্সাম্পল দিয়ে এটা পড়তে হবে ভালোভাবে। হ্যাঁ, প্ল্যানিং হরিজন এবং ম্যানেজারিয়াল পিরামিড, এই ধারণাগুলো দিয়ে পড়তে হবে। প্ল্যানিং হরিজন কি, ঠিক আছে, ওকে, প্ল্যানিং হরিজনটা কি এটা একটু ভালোভাবে করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা,
এরপরে আচ্ছা তাহলে তোমাদেরকে বলে দেই ফিগার 6.2 এটার সাথে হচ্ছে টাইপস অফ প্ল্যানিং, তিনটা প্ল্যানিং এবং ফিগার 6.2। আচ্ছা তারপরেরটা হচ্ছে ফিগার 6.3, এটা হচ্ছে একটা টাইপিক্যাল মিনস এন্ড চেইন অফ অবজেক্টিভস। ঠিক আছে, টপ ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট, লোয়ার ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে। হ্যাঁ, মিনস এন্ড মিনস, ঠিক আছে, এই প্রসেসটা ভালোভাবে পড়বা এবং খুব ভালোভাবে যাতে ডিসকাশন করতে পারো এইভাবে পড়বা। আচ্ছা, তো এর বেশি কিছু পড়তে হবে না এখানে। ঠিক আছে, ওকে, চ্যাপ্টার 6 শেষ। এরপরে চ্যাপ্টার 7। ঠিক আছে, চ্যাপ্টার 7 হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। এটা হচ্ছে পিপিটি 7 চ্যাপ্টার 7 স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। ঠিক আছে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থেকে কয়েকটা জিনিস ভালোভাবে পড়তে হবে। সেটা হচ্ছে যে পিপিটি 7 এক নাম্বার যে চ্যাপ্টার অবজেক্টিভ সেটা ভালোভাবে পড়বা। Define the term strategic management and explain its relationship to strategic planning, implementation and control. ওকে, এক নাম্বার অবজেক্টিভটা ভালোভাবে পড়বা। আর এখানে 6 নাম্বার যে অবজেক্টিভ, ঠিক আছে, চ্যাপ্টার 7 এর 6 নাম্বার অবজেক্টিভ, চ্যাপ্টার 7 এর 6 নাম্বার অবজেক্টিভ, আইডেন্টিফাই এন্ড ডেসক্রাইব the 4 steps in the strategic management process. ওকে, যদি তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা কি সেটা এখানে খুব ভালোভাবে দেয়া আছে। হ্যাঁ, এবং এটা কিভাবে তোমার হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা কিভাবে এই যে 4টা যে পয়েন্ট দেয়া আছে এখানে, তোমার রিলেশনশিপ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের সাথে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এন্ড কন্ট্রোল, এই তিনটা জিনিসের রিলেশনশিপটা কোথায়, এটা খুব ভালোভাবে। আচ্ছা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের সাথে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এন্ড কন্ট্রোল, এটা হচ্ছে স্লাইড নাম্বার হচ্ছে 7, চ্যাপ্টার 7 এর স্লাইড নাম্বার 7। আচ্ছা, তো স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা এখানে আবার হচ্ছে একটু ডিটেইলস বলা হয়েছে 7 স্লাইড নাম্বার 8। আচ্ছা, হ্যাঁ, এরপরে আমরা চলে যাচ্ছি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেস। এই যে আইডেন্টিফাই এন্ড ডিসক্রাইব দ্য 4 স্টেপস ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেস। ঠিক আছে, 6 নাম্বার। এটার জন্য আমাদের যেতে হবে 19 নাম্বার স্লাইডে, চ্যাপ্টার 7 19 নাম্বার স্লাইড, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রসেস। এখানে 4টা প্রসেস আছে, ফর্মুলেশন অফ গ্র্যান্ড সার্ভে, ফর্মুলেশন অফ স্ট্র্যাটেজিক প্ল্যানস, ইমপ্লিমেন্টেশন অফ স্ট্র্যাটেজিক প্ল্যানস এন্ড স্ট্র্যাটেজিক কন্ট্রোল। ওকে, তো এই 4টা জিনিস ডিটেইলসে পড়বা ফিগার 7.2, এবং এটা কিভাবে আসলে এটা মানে ডিসকাশন করা যায় বা ডেসক্রাইব করা যায় সেটা পড়বা ফিগার 7.2। 7.2 নিয়ে আর কোনো চ্যাপ্টার 7 নিয়ে কোনো কোশ্চেন আছে? নো স্যার, নাই স্যার। কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে তো খুবই ভালো। 1 শেষ, 2 শেষ, দশ, 2, 6, 7, 10। আচ্ছা, 10 অর্গানাইজিং ইন দ্য 21st সেঞ্চুরি। ঠিক আছে, এখান থেকে দুইটা জিনিস পড়বা। একটা হচ্ছে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ কন্টিনজেন্সি অর্গানাইজেশন ডিজাইন। ঠিক আছে, 1 নাম্বার
পিপিটি 10, আবারও বলতেছি পিপিটি 10, 10 নম্বর স্লাইড, চ্যাপ্টার 10, ঠিক আছে, অর্গানাইজিং ইন দ্য 21st সেঞ্চুরি। ওকে, এখানে আমাদের খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে 1 নাম্বার, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ কন্টিনজেন্সি অর্গানাইজেশন ডিজাইন। আচ্ছা, দেন আমার জানতে হবে এখানে ভিতর থেকে কিছু জিনিস জানতে হবে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে যে মেকানিস্টিক এন্ড অর্গানিক অর্গানাইজেশন, এই দুইটা কি, মেকানিস্টিক এন্ড অর্গানাইজিং, মেকানিস্টিক এন্ড অর্গানিক অর্গানাইজেশন। আচ্ছা আচ্ছা, এখানে তো গেলই, মেকানিস্টিক অর্গানাইজেশন এবং অর্গানিক অর্গানাইজেশন দুইটাই পাবা। আচ্ছা, এখানে একটা জায়গা আছে, এটা তোমাদেরকে দেখাই, যে আমাদের যে ডিপার্টমেন্টালাইজেশন, এই জিনিসটা একটু ভালোভাবে পড়বা। অল্টারনেটিভ ডিপার্টমেন্টালাইজেশন, এখানে এটা বেসিক সার্ভিস ডিপার্টমেন্ট, তোমরা শুধু 11 নাম্বার স্লাইডটা পড়বা এখান থেকে, 11 নাম্বার। আচ্ছা, 11 নাম্বার স্লাইড পড়বা, এরপর এইটারই মানে ইয়ে চলে আসছে, ব্যাখ্যা চলে আসছে। 11 নাম্বার স্লাইডের পর তোমরা চলে আসবা 24 নাম্বার স্লাইডে, এখান থেকে তোমরা পড়বা ফিগার 10.6, লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন, এটা খুব ভালোভাবে পড়বা। লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন, স্লাইড নাম্বার হচ্ছে 24, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 10 এর স্লাইড নাম্বার 24, ঠিক আছে, লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন, খুব ভালোভাবে লিখে নাও। আচ্ছা, লাইন এবং স্টাফ অর্গানাইজেশনের পরে হচ্ছে ম্যাট্রিক্স অর্গানাইজেশন, ম্যাট্রিক্স অর্গানাইজেশন 25 নাম্বার স্লাইড। আচ্ছা, এখানে তারপর ফিগার 10.7, ফিগার 10.7, 26 নাম্বার স্লাইড, সিম্পলিফাইড ম্যাট্রিক্স অর্গানাইজেশন, ঠিক আছে। এরপর এখানে এটা সামারি করে পড়বা, টেবিল 10.3, এটা হচ্ছে 27 নাম্বার স্লাইড, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ম্যাট্রিক্স অর্গানাইজেশন, ঠিক আছে। ওকে, তাহলে আবার আমি রিপিট করি, তোমরা হচ্ছে লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন, স্লাইড নাম্বার 23, স্লাইড নাম্বার 24, স্লাইড নাম্বার 25, স্লাইড নাম্বার 26 আর স্লাইড নাম্বার 27, 23, 24, 25, 26, 27। আর আগে কত নাম্বার স্লাইড বলছিলাম? স্যার 11। 11 নাম্বার। ওকে, আচ্ছা, তো টাইম শেষ হয়ে যাচ্ছে, তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিছি, তোমাদের কিন্তু কোনো টার্ম টেস্ট নাই। সো অ্যাসাইনমেন্টটা আমি যদি তোমাদেরকে একবার দেখাই, অ্যাসাইনমেন্টটা দেখাই তোমাদেরকে, ঠিক আছে, টাইম একবারই শেষ। তোমরা কি অ্যাসাইনমেন্টটা পড়ছো?
দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে। তো আমি তো তোমাদের টার্ম টেস্ট নেই নাই, তোমরা এই অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবা এবং এই অ্যাসাইনমেন্টটা গুরুত্বপূর্ণ। এটা তোমরা যদি তোমরা ওই যে বন্ধ পাবা না দুইটা পরীক্ষার তোমাদের ইয়ের পরে, কি বলে, জি স্যার। এখনই দিতে হবে না, কিন্তু 4-1 এর ফাইনাল এক্সাম শুরুর আগেই দিতে হবে অবশ্যই। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা। এই অ্যাসাইনমেন্টটা টাইটেলটা হচ্ছে প্রকিউরমেন্ট। ওকে, প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইন ওয়েল গ্যাস ইন্ডাস্ট্রি। দুইটা টপিক কিন্তু আমি এখানে এই যে একটা স্ল্যাশ দিয়ে রাখছি, এটার কারণ হচ্ছে যে মানে দুইটা টপিক নিয়েই লিখবা তোমরা। একটা অ্যাসাইনমেন্টের মধ্যে দুইটা জিনিসই থাকবে, একটা হচ্ছে প্রকিউরমেন্ট আর একটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তো এটার কন্টেন্ট আসলে কি হবে, তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে কি কি থাকবে? একটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, তারপর অবজেক্টিভ থাকবে, তারপর হচ্ছে ডিসকাশন থাকবে। ওকে, তুমি এখন ইন্ট্রোডাকশনে লিখতে পারো, অথবা এখানে তুমি এইভাবেও লিখতে পারো যে ডেফিনেশন অফ প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ওকে, তো তোমাকে প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এইটা ডেফিনেশনটা প্রথমে জানতে হবে, এটা ডিফাইন কিভাবে করতে পারি আমরা, এবং আমাদের আসলে এই ধরনের একটা সিস্টেমের কেন দরকার। এটা হবে একটা জেনারেলাইজ ডেফিনেশন ইন্ট্রোডাকশনে যখন আসবে, ঠিক আছে? তারপর অবজেক্টিভ, আমাদের কেন প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই দুইটা সিস্টেমের প্রয়োজন। ওকে, এটাও জেনারেলাইজ। ওকে, আচ্ছা। থার্ড যে তোমার থার্ড যে কন্টেন্ট সেটা হচ্ছে টাইটেল, বা বলতে পারো যে হেডিং আর কি। থার্ড যে হেডিং সেটা হবে ডিসকাশন। এই ডিসকাশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং ডিসকাশনেই তোমাদের মানে অ্যাসাইনমেন্টের পুরো মার্কসটা ডিপেন্ড করবে। এবং এটা হবে যে একটা লিটারেচার রিভিউ তোমরা লিখবা, যে লিটারেচার রিভিউটাতে তোমার কারেন্ট আমাদের মানে এক্সিস্টিং যে প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ, ওয়েল গ্যাস ইন্ডাস্ট্রির যে কারেন্ট বা এক্সিস্টিং প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, সেইটা নিয়ে তুমি একটা লিটারেচার রিভিউ লিখবা। লিটারেচার রিভিউ মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাডি বলতে পারো, যে এখন আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা আসলে কি রকম। আমাদের মানে একটা জেনেরিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে ওয়েল গ্যাস ইন্ডাস্ট্রিতে, এবং এখানে প্রকিউরমেন্ট প্রক্রিয়াটা কি রকম। ওকে, দেন তোমাকে যেটা করতে হবে যে ডিসকাস কি চ্যালেঞ্জেস with a typical example of procurement and supply chain management system in oil gas industry. আচ্ছা, এক্সিস্টিং, প্রথমে তো এক্সিস্টিং যে প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটা ডিফাইন, সেটা তুমি ইয়ে করলা। সেটা একটা প্রসেস হইতে পারে, একটা ফ্লো চার্ট হইতে পারে, হ্যাঁ, বা একটা অর্গানোগ্রাম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, তারপর তোমাকে একটা এক্সাম্পল নিয়ে, পার্টিকুলার একটা এক্সাম্পল, ঠিক আছে, দিয়ে করতে হবে কি, তোমাকে এই যে প্রকিউরমেন্ট বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে চ্যালেঞ্জ গুলা বা হচ্ছে কি চ্যালেঞ্জেস, সেগুলা নিয়ে তোমাকে আবার আরেকটা প্যারা লিখতে হবে। মানে আমি যদি বলি তাহলে তোমার মানে পুরো জিনিসটা ডেফিনেশন এবং অবজেক্টিভ এই দুইটা মিলাই তোমার মানে কত, মনে করো যে সব মিলায় হয়তো 200 ওয়ার্ডস, হ্যাঁ, মানে 200 ওয়ার্ডস, 180 থেকে 200 ওয়ার্ডস ইন্ট্রোডাকশন এবং অবজেক্টিভ মিলায়। আর ডিসকাশন পার্টটাতে মানে এটা ইটসেলফ মানে 200 ওয়ার্ডস, হ্যাঁ, আরো 200 ওয়ার্ড লিখবা, ঠিক আছে? তার মানে তোমার মোটামুটি 2 থেকে সর্বোচ্চ এটা 3 পেজ হবে, 2.5 থেকে 3 পেজ, 3 পেজের মধ্যেই যাতে অ্যাসাইনমেন্টটা হয়ে যায়। আর এই যে ইন্টারনেট থেকে ঘেটে ঘুটে খুব বেশি কপি পেস্ট করে একবারে বসানোর দরকার নাই। তোমরা তোমাদের যে যেভাবে পারো নিজেদের মানে একটু পড়াশোনা করে, কিন্তু ইন্টারনেট ঘেটেই করো, ইন্টারনেট ঘাটা ছাড়া তো কোথাও কিছু পাবা না, গুগল থেকেই করো, কিন্তু তোমার নিজেদেরটাই নিজেরাই করো, তাহলে তোমাদের পড়াটা হয়ে যাবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, আরেকজনেরটা কপি করে জাস্ট আমাকে মেইল করে দিও না, হ্যাঁ,
তাহলে কোনো লাভ হবে না, বরঞ্চ নিজেরটা নিজে করো, তাহলে পড়াটাও হয়ে যাবে, কারণ এটা তো তোমাকে পরীক্ষার জন্য পড়তেই হবে। ঠিক আছে, ওকে। আর কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে ম্যানেজমেন্ট রিলেটেড? স্যার আমাদের স্লাইড গুলো আর বইটা একটু দিয়ে দিলে ভালো হতো। কিসের স্লাইড? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের স্লাইড তো বললাম একটু আগে। ম্যানেজমেন্টের স্লাইড গুলো তো একবার করে বললাম যখন তোমাদেরকে ইয়ে করলাম, তখন তো একবার করে স্লাইড গুলোর নাম বলছে, আবার বলতে বলতেছো? পাঠায় দেওয়ার কথা বলতেছে আর কি, মানে পাঠাই তো, এগুলো সবগুলি তো আছে তোমাদেরকে, আমি তো তোমাদেরকে এটা মানে জুন না জুলাই মাসে মেইল করছি মনে হয়, সবগুলাই তো পাঠাই দেওয়ার কথা। আচ্ছা আমি তাহলে আবার পাঠাই দেবো, ঠিক আছে? ওকে, বইটা Thank you, আছে, বইটাও দিব, লেকচার গুলোও দিব, ঠিক আছে? জি স্যার, ওকে, ধন্যবাদ স্যার। আচ্ছা এরপর আমরা চলে আসি রিজার্ভার সিমুলেশনে। তোমরা কি রেডি? খাতা বের করছো? খাতা অথবা বই, যেটা যার কাছে যেটা আছে। খাতা অথবা বই যার, বের করো। ওকে, চ্যাপ্টার 1, ঠিক আছে? সিমুলেশন, আর্টিকেল 1.2, ঠিক আছে? আচ্ছা, আর্টিকেল 1.2 এর পরে চলে আসবে একটা আর্টিকেল আসবে, যেটা পুরোটাই পড়তে হবে। রিজার্ভার সিমুলেশন অ্যাপ্রোচ, ঠিক আছে? এই আর্টিকেলের মধ্যে যা যা পড়ে, নিউমেরিক্যাল মডেল, হ্যাঁ, নিউমেরিক্যাল মডেল, ফিগার 1.4 খুব গুরুত্বপূর্ণ। আমার দেখা যাচ্ছে স্লাইডটা? জি স্যার। আমার স্লাইড দেখা যাচ্ছে? আচ্ছা, রিজার্ভার সিমুলেশন অ্যাপ্রোচটা কি, তারপর নিউমেরিক্যাল মডেল, হ্যাঁ, ফিগার 1.4। ফিগার 1.4টা কি বলে? ফিগার 1.4টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পড়বা। মেজর স্টেপস ইউজ টু ডেভেলপ রিজার্ভার সিমুলেটর, যেটা আমরা পুরো সবগুলোই দেখছি চ্যাপ্টার 8 পর্যন্ত, তাই না? আমরা চ্যাপ্টার 9 এ যাই নাই, কিন্তু চ্যাপ্টার 8 পর্যন্ত আমরা কিন্তু দেখছি। হ্যাঁ, চ্যাপ্টার 2, 4, 5 পুরাটাই। তোমরা এখানে চ্যাপ্টারের নামগুলো আবার লিখো না, ঠিক আছে? এটা কিন্তু চ্যাপ্টারটা কে হচ্ছে বলা হয়েছে যে আমরা এই চ্যাপ্টারে এটা পড়তেছি, বাট এরকম কোশ্চেন যদি পরীক্ষায় থাকে, এখানে চ্যাপ্টার নাম সহ লিখো না। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, জি স্যার। ওকে। এখানে টপিক গুলা লিখবা, ফর্মুলেশন, ডিসক্রিটাইজেশন, ওয়েল রিপ্রেজেন্টেশন, সলিউশন, ভ্যালিডেশন, এইগুলা লিখবা নাকি নিজের মতো করে সুন্দর করে লিখবা। আচ্ছা, তো ওইখানকার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রিজার্ভার সিমুলেশনের ক্লাসিফিকেশন। এটা তো থিওরিটিক্যাল কথাবার্তা এগুলো সব, হ্যাঁ, এই জিনিসগুলো পড়বা, থিওরিটিক্যাল কথাবার্তা। এবং রিজার্ভার সিমুলেশনের যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা কত ধরনের, মানে রিজার্ভার সিমুলেশন কি কি ধরনের হয়, এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। এবং রিজার্ভার সিমুলেশনের ক্লাসিফিকেশনটা তোমাদের জানতে হবে, এবং একই সাথে রিজার্ভার সিমুলেশনের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ওকে, চ্যাপ্টার 1 শেষ। চ্যাপ্টার 1 নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখন আমাকে বলতে পারো। কোনো কোয়েশ্চেন আছে চ্যাপ্টার 1 নিয়ে? জি না স্যার। স্যার কিরকম কোশ্চেন থাকতে পারে স্যার? খুবই ভালো। কিরকম কোয়েশ্চেন থাকবে? তুমি এটা একটা কিরকম কোয়েশ্চেন করলে আমাকে?
কোশ্চেনের সামনে কি আরে- থাকে? হাউ থাকে, হোয়াট থাকে, হুইচ থাকে, কত মার্কের কোয়েশ্চেন এক্সপ্লেইন। কত মার্কসের কোশ্চেন এগুলা তো আমি বলতে পারবো না। এইখান থেকে যে যেরকম দেখতেছো তাতে এইখানে থেকে কিন্তু তোমার ডেসক্রিপটিভ টাইপ কোনো কোশ্চেন হবে না। হ্যাঁ, মনে করো যে এরকম যদি একটা তোমাকে মনে করো যে এরকম একটা ডায়াগ্রাম দিল, বললো যে মেজর স্টেজ ইন রিজার্ভার সিমুলেশন ডেভেলপমেন্ট, এটাতে কত মার্কস থাকবে? সর্বোচ্চ 3 থেকে 4 মার্কস থাকবে। ঠিক আছে? বা তোমাকে বললো যে রিজার্ভার সিমুলেশনের ক্লাসিফিকেশন, তুমি জাস্ট লিস্ট করবা যে কি ধরনের ক্লাসিফিকেশন হয়, এটাতে কত মার্কস থাকবে? 3 থেকে 5 মার্কস, সর্বোচ্চ 5 মার্কস থাকার কথা না। ওকে, তারপর তোমাকে বললো যে রিজার্ভার সিমুলেশনের অ্যাপ্লিকেশনটা কোথায়, এটা তো সর্বোচ্চ 3 থেকে 5 মার্কস। তোমাকে তো জাস্ট কি পয়েন্ট গুলো লিখতে হবে। এটা তো ডেসক্রিপটিভ কিছু না, এটা তো একটা জেনারেল নলেজ টাইপের, মানে একটা ওভারভিউ আর কি এটা করছে। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের আমি চ্যাপ্টার 2টা এটা হচ্ছে বাদ দিয়ে দিছি, চ্যাপ্টার 2 এবং 3। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ফাইনাল পরীক্ষার জন্য আপাতত চ্যাপ্টার 2 এবং 3 পড়তে হবে না, কিন্তু চ্যাপ্টার 4টা খুব ভালোভাবে পড়তে হবে। চ্যাপ্টার 4টাতে কি আছে দেখি আমরা। চ্যাপ্টার 3 বাদ নাকি? হ্যাঁ, চ্যাপ্টার 3ও বাদ। চ্যাপ্টার 4 কি আছে আমরা দেখি। চ্যাপ্টার 4টা কি বলে দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, চ্যাপ্টার 4টা কি বলে আমাদের? চ্যাপ্টার 4টা বলে এই যে আসলে এই যে তোমাদের সাথে যে কথা বলতেছিলাম না যে একটু আগে, যে মানে ইয়েটা কি রকম রিজার্ভার সিমুলেটর ডেভেলপমেন্ট, তোমাদের এই চাইলে এরকম একটা সিম্পল অ্যান্সারও হইতে পারে। তো ওইটাই চ্যাপ্টার 1 থেকেই পড়ো, এটাই ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টার 4 থেকে ছোটখাটো কোশ্চেন মানে আসবে, কিন্তু এখানে জেনারেল কি বলে সরাসরি কোনো ইকুয়েশন ডেভেলপ করতে হবে এই ধরনের কোনো কিছু আসলে আমি পরীক্ষায় দেই না। মানে আমি এই যে ইকুয়েশন ডেরিভেশন টাইপের জিনিসগুলো অ্যাভয়েড করি। তো তোমরা বুঝতেই পারতেছো যে এটা পড়তে হবে না। কিন্তু কথা হচ্ছে যে আমার কোশ্চেন গুলা সবসময় এই ইন্ট্রোডাকশন পার্টটাকে মানে কিছু না কিছু জিনিস থাকে যেটা ইন্ট্রোডাকশন থেকে অ্যান্সার করা যায়। আর এই চ্যাপ্টার 4 এর ইন্ট্রোডাকশনটা পড়বা। ঠিক আছে? যে কোনো চ্যাপ্টারের, যেটা আমি যে চ্যাপ্টারগুলি পড়তে বলতেছি সেটার ইন্ট্রোডাকশনটা অবশ্যই পড়বা। ইভেন চ্যাপ্টার 1 এর যে ইন্ট্রোডাকশন সেটাও পড়বা। আচ্ছা, চ্যাপ্টার 1 এর ইন্ট্রোডাকশন এটাও লিখে রাখো। হ্যাঁ, আচ্ছা, চ্যাপ্টার 4 এর ইন্ট্রোডাকশন বা 4.1। ওকে, আচ্ছা, এখন এখানে তোমার আমরা যে একটা কন্টিনিউটি ইকুয়েশন ডেভেলপ করলাম, হ্যাঁ, যেমন এই কন্টিনিউটি ইকুয়েশনটা ডেভেলপ করছি, তারপর সেটাকে জেনারেলাইজ ফ্লো ইকুয়েশন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটসে সেটার জন্য ডেভেলপ করছি। তো আমাদের ফাইনালি এই ইকুয়েশনটা গিয়ে পৌঁছাইছে কোথায়? ফাইনালি আমাদের এই ইকুয়েশনটা গিয়ে পৌঁছাইছে তোমার এই যে 4.21। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। হ্যাঁ, 4.21। কিন্তু তার আগে কিন্তু একটু চেঞ্জ আসছিল। দেখো, যার আগে চেঞ্জটা ছিল কোথায়? আমরা কিন্তু করছিলাম যে একটা জেনারেলাইজ ইকুয়েশন, যে ইকুয়েশনটা দিয়ে সবকিছু করা যায়। হ্যাঁ, এখানে কিন্তু তোমার এই যে কি বলে এই টার্মটাকে, যে পটেনশিয়াল যে গ্রেডিয়েন্টটা ডি ফাই বাই ডি ডি ফাই বাই ডি ওয়াই ডি ফাই বাই ডি জেড, এই রকমের জন্য, ঠিক আছে, যখন হরিজন্টাল রিজার্ভার হয় তখন কিন্তু আমরা প্রেসার টার্মে লিখি rather than potential for horizontal flow and ignoring the gravitational forces। ঠিক আছে? তো এরকম একটা ইকুয়েশন হয়তো মনে করো যে দিল, তারপর তোমাকে বললো যে এটা হচ্ছে হরিজন্টাল ফ্লোর জন্য কি হবে।
তখন কিন্তু তোমাকে এইটা লিখতে হবে এই কথাটা, যে আমরা জানি যে হরিজন্টাল ফ্লোর জন্য আমার গ্র্যাভিটেশনাল ফোর্স বা পটেনশিয়াল যে ফোর্সটা সেটা আমরা সাধারণত প্রেসার টার্মে দেখাই। সেখানে ডিফাইটা কি হয়ে যাবে, ডিপি বাই ডিএক্স। ডিফাইটা তাহলে কি হয়ে গেল এখানে, ডিপি বাই ডিএক্স। ওকে, এরকম কমন কিছু কোয়েশ্চেন আসলে পরীক্ষায় থাকবে এই চ্যাপ্টার থেকে, খুব ছোট ছোট, মানে 1-2 মার্কসের। হ্যাঁ, আর এখানে তোমার আমরা যখন এই ইকুয়েশনটা ডেভেলপ করলাম জেনারেলাইজ ফ্লো, তখন এখানে আসলে কি কি ল ইউজ হয়েছে, আমার 3টা ফান্ডামেন্টাল ল ইউজ হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে কনজারভেশন অফ মাস, তারপর হচ্ছে ইকুয়েশন অফ স্টেট, তারপর হচ্ছে তোমার কি কনস্টিটিউটিভ ইকুয়েশন। হ্যাঁ, এই 3টা জিনিস কিন্তু আমার এই জেনারেলাইজ ফ্লো ইকুয়েশনটা ডিরাইভ করতে লাগছে। কাজে এই বেসিক জিনিসগুলো আমাদের ধারণা থাকতে হবে। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা সরাসরি চলে যাব যে আমাদের তো ইকুয়েশন ডেভেলপ হয়ে গেছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা সরাসরি চলে আসবো যে ডিফারেন্ট ফর্মস অফ ফ্লো ইকুয়েশন। এখান থেকে শুধু তোমরা একটা জিনিসই মনে রাখবা, সেটা হচ্ছে যে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, মনে আছে? হ্যাঁ, ফাহিম আছো? ফাহিম, জি স্যার। ফাহিম তুমি বলো যে অ্যাসাইনমেন্টটার প্রথম কোশ্চেনটা কি ছিল? স্যার ওই যে ইনকম্প্রেসিবল ফ্লুইড আর হচ্ছে সেমি কম্প্রেসিবল এগুলোর জন্য ওই ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হবে ওই জিনিসটা। তুমি তো নামগুলাই ঠিকভাবে বলতে পারতেছো না। সেমি ইনকম্প্রেসিবল, এটা একটা কথা হলো? তোমাদের নামটা ঠিকভাবে বলতে পারতেছো না। আমরা এখানে 3টা কম্প্রেসিবল, ইকুয়েশন, ইনকম্প্রেসিবল আর স্লাইটলি কম্প্রেসিবল এর জন্য। স্লাইটলি কম্প্রেসিবল, 3টা ইকুয়েশন, ঠিক আছে। তো আমি কিন্তু তোমাদের ডেরিভেশন বা এই ধরনের কোনো কিছু মানে পরীক্ষায় এগুলা থাকবে না, কিন্তু কথা হচ্ছে যে আমার হচ্ছে এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করে করতে পারতে হবে পরীক্ষার হলে, যে আমার কি দেওয়া আছে এবং আমি আসলে আমাকে কাছে কি চাইতেছে, ঠিক আছে। যেমন হয়তো এটা হচ্ছে একটা জেনারেলাইজড ফ্লো ইকুয়েশন, যেমন ইকুয়েশন 2.4.21 তোমরা এটা পারলে মুখস্থ করে ফেলতে পারো। এটা মুখস্থ রাখা কোনো কঠিন কিছু না। হ্যাঁ, এই 4.21টা যদি তোমার মুখস্থ থাকে, এই 4.21টা যদি মাথায় থাকে সব সময়, তাহলে তুমি এখন কাজ করতেছো, মনে করো যে কাজ করতেছো তুমি ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো। হ্যাঁ, তো ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো, তুমি জানো যে ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লোর জন্য অ্যাকচুয়ালি আমার ইকুয়েশন হয়ে যায় এইটা 4.75। ইনকম্প্রেসিবল ফ্লোর জন্য আমার ইকুয়েশন হয়ে যায় 4.75, কিন্তু এটাকে আমি আরো কিছু অ্যাজাম্পশন ধরে, যেমন এটা হয় কি, আমার সেখানে একটা ওয়েল আছে, কিউ আছে, তারপর সেখানে আমার 3 ধরনের পারমিবিলিটি আছে। কিন্তু আমি যদি আইসোট্রপিক ফরমেশনের জন্য করি এবং যদি আমার কোনো ওয়েল না থাকে, ঠিক আছে, কিউ এস যদি 0 হয়, তাহলে আমার কিন্তু এটা এরকম হয়ে যায়, ঠিক আছে। এবং এটা একটা ল্যাপ্লাস ইকুয়েশন। হ্যাঁ, এটা যে ধরনটা ল্যাপ্লাস ইকুয়েশনের, ঠিক আছে, টাইমিং। ওকে, আচ্ছা, এইটা গেল। এবং এখানে একটা কি, এটা আসা মানে কি, এটা একটা স্টেডি স্টেট ফর্মে চলে গেল, কারণ কি এখানে তো কোনো টাইম নাই, টাইমের সাপেক্ষে কোনো চেঞ্জ হচ্ছে না। সো ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো মানে সেটা স্টেডি স্টেট কন্ডিশন অ্যাটেন্ড করলো। ওকে, এই যে যেরকম কথাগুলি বললাম, সেম জিনিসটাই মানে স্লাইটলি কম্প্রেসিবল ফ্লুইড ফ্লোর জন্য আমাদের যে ফাইনাল যে ইকুয়েশনটা সেটা কি আসছিল, সেটা একটা ডিফিউসিভিটি ইকুয়েশন 4.79। তো এই ডিফিউসিভিটি ইকুয়েশনটা হচ্ছে স্লাইটলি কম্প্রেসিবল ফ্লুইডের জন্য, এবং যেটা নিয়ে আমরা ওয়েল টেস্টে কাজ করছি, স্লাইটলি কম্প্রেসিবল ফ্লুইড। হ্যাঁ, ডিফিউসিভিটি ইকুয়েশন, এই ডিফিউসিভিটি ইকুয়েশন, এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে 4.79। তো আগের থেকে এই ইকুয়েশনটা আসলে কিভাবে আসছে বা এখানে কি কি প্যারামিটার বাদ গেছে, বিশেষ করে প্যারামিটার বাদ যাওয়ার জন্য তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে রাইট সাইডটা দেখবে। দেখো, আগের ইনকম্প্রেসিবল আর স্লাইটলি কম্প্রেসিবল দুইটা কিন্তু একই, শুধু এখানে ডিফারেন্সটা হচ্ছে রাইট সাইডে আমার কিছু প্যারামিটার অ্যাড হয়েছে, তাই না? এই যে রাইট সাইডে কিছু প্যারামিটার অ্যাড হয়েছে নতুন করে, এই প্যারামিটার গুলাকে কিন্তু বলে অ্যাকুমুলেশন টার্ম, অ্যাকুমুলেশন। সিমিলারলি আমরা যদি কম্প্রেসিবল ফ্লুইডেরটা চিন্তা করি, কম্প্রেসিবল ফ্লুইডের জন্য চিন্তা করি,
এখানেও কিন্তু তোমার একটা জিনিস আসবে, সেটা হচ্ছে যে এই যে 1.4.120, ঠিক আছে? 4.120 দেখো এখানে তোমার এটাকে লিনিয়ারাইজ করছি আমরা, করার পরে এটা চলে আসছে, এই যে এটা আসছে আর কি। লিনিয়ারাইজ তো মানে তোমাদেরকে কাজ হোমওয়ার্ক দিছিলাম, তো ওইটা আপাতত পড়ার দরকার নেই, তুমি এইটা দেখো যেমন 4.10 এটা কিভাবে আসলো। এবং এখানে যে রাইট সাইড, রাইট পার্ট যেটা, সেটা কিন্তু কি হয়ে গেছে, সেটা আরো কমপ্লেক্স হয়ে গেছে। কেন কমপ্লেক্স ছিল, কি কি প্যারামিটার আমি এখানে আমার অ্যাজাম্পশন করতে হয়েছে, বা কি কি প্যারামিটার আমি অ্যাজুম করি নাই, এইটা হচ্ছে বড় জিনিস। তো চ্যাপ্টার 4 থেকে তোমার 3টা বেসিক জিনিস বা 3টা বেসিক ইকুয়েশন সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে, এবং জেনারেলাইজ ফ্লো ইকুয়েশনটা সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে। আচ্ছা, যাতে তোমাকে হয়তো দেয়া আছে জেনারেলাইজ ফ্লো ইকুয়েশন, কিন্তু তোমাকে কাজ করতে বলা হয়েছে যে ইনকম্প্রেসিবল, স্লাইটলি মানে হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য। তো তুমি যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু পরীক্ষার হলে দেখা যাবে যে মানে বুঝতেই পারবে না যে আমি কোনটা দিয়ে কাজ শুরু করব। ওকে, সো এটার ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। আর এখানে তো বাউন্ডারি কন্ডিশন, এই জিনিসগুলো পরের চ্যাপ্টারে আরো আসছে। হ্যাঁ, কাজে এখানে বাউন্ডারি কন্ডিশন এটা তোমরা জানোই যে ডিরিচলেট প্রবলেমটা কি, হ্যাঁ, এবং হচ্ছে তোমার নিউম্যান প্রবলেমটা কি। ওকে, একটা হচ্ছে নো ফ্লো বাউন্ডারি, একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার বাউন্ডারি, ঠিক আছে? তবে এটা পড়ো, এটা পড়বা ভালোভাবে। এটা পড়লে হবে কি, পরের চ্যাপ্টার গুলাতে তোমার সুবিধা হবে। তোমরা এটা লিখে রাখো 4.5 ইনিশিয়াল এন্ড বাউন্ডারি কন্ডিশন, ইনিশিয়াল এন্ড বাউন্ডারি কন্ডিশন, এটা ভালোভাবে লিখে রাখো। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে চ্যাপ্টার 4 নিয়ে? চ্যাপ্টার 4 নিয়ে কোনো কোশ্চেন আছে? শেষ স্যার চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 ম্যাথ করতে হবে না? স্যার আর কোনো ম্যাথ থাকবে না স্যার? ও হ্যাঁ, ম্যাথ থাকবে, ম্যাথ করতে হবে। ম্যাথ গুলা কি বললাম, চ্যাপ্টার 4 এ তোমরা এখানে আমি যে ইয়ে দাগায় রাখছিলাম সেগুলো করবা। বিশেষ করে এখান থেকে তোমরা 3টা ম্যাথ খুব ভালোভাবে করবা, ঠিক আছে? আমি দেখি থাম। আচ্ছা, এখানে চ্যাপ্টার 4 এ আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা হচ্ছে তোমাদেরকে এখান থেকে অ্যাসাইনমেন্ট দিছি না? হ্যাঁ, চ্যাপ্টার 4 এর এক্সারসাইজ গুলো অ্যাসাইনমেন্ট দেয়া ছিল না? জি স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্ট গুলো ভালো করে পড়বা, আর কিছু করতে হবে না। ওকে, অ্যাসাইনমেন্ট গুলো ভালো করে পড়বা, তার মধ্যে এক্সাম্পল 4.10 4.11 এই দুটো ভালো করে পড়বা। ওকে, 4.10 4.11 এই দুইটা ভালো করে পড়বা, আর অ্যাসাইনমেন্টটা ফলো। চ্যাপ্টার 5 এই হচ্ছে আমাদের রিজার্ভার সিমুলেশন চ্যাপ্টার। এখানে কোনো কিছু ছাড় দেওয়া যাবে না। তোমাদের হচ্ছে চ্যাপ্টার 5, এখান থেকে আমি আসলে কোনো কিছু বাদ দিতে পারবো না, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে?
যেমন চ্যাপ্টার কমাই দিছি তেমন এখান থেকে আমি কোনো কিছু বাদ দিতে পারবো না। আমি যদি প্রথম থেকে বলি যে ক্লাস লেকচার গুলো ফলো করবা খুব ভালোভাবে। ইন্ট্রোডাকশন এটা বাদ দেওয়া যাবে না। আমার লেকচারটা দেখতে পাচ্ছ? চ্যাপ্টার 5 দেখতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. ওকে, হ্যাঁ স্যার। চ্যাপ্টার 5 দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ইন্ট্রোডাকশন ভালোভাবে পড়বা। তারপর তোমার হচ্ছে কনস্ট্রাকশন এন্ড প্রপার্টিজ অফ ফাইনাইট ডিফারেন্স গ্রিড। ফাইনাইট ডিফারেন্স গ্রিডটা কি আসলে? দুই ধরনের গ্রিড আছে আমরা জানি, একটা হচ্ছে ব্লক সেন্টার্ড আর একটা পয়েন্ট ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? এর পরের সেকশনে তুমি ব্লক সেন্টার্ড গ্রিড সিস্টেম কিভাবে কাজ করে সেটা পড়বা। হ্যাঁ, ব্লক সেন্টার্ড গ্রিড সিস্টেম কিভাবে কাজ করে, এরকম একটা ছবি আঁকতে হবে। ছবি আঁকে এখানে প্রত্যেকটা জিনিসের বর্ণনা দিতে হবে, যে এটা হচ্ছে উইডথ, এটা হচ্ছে হাইট, এবং এটা হচ্ছে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে নিজের মতো করে গুছায় এটা কোশ্চেনটা অ্যান্সার লিখবা। তারপর হচ্ছে তোমার পয়েন্ট ডিস্ট্রিবিউটেড গ্রিড সিস্টেম, সেটা কিভাবে কাজ করে। দুইটা জিনিসই, ব্লক সেন্টার্ড এবং পয়েন্ট ডিস্ট্রিবিউটেড গ্রিড। ওকে, আচ্ছা। এরপর গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এরিয়াল গ্রিড জিওমেট্রিস। হ্যাঁ, এরিয়াল গ্রিড জিওমেট্রিস। এরিয়াল গ্রিড জিওমেট্রিসটা হচ্ছে তোমাদের আমি কয়টা জিনিস পড়াইছি। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটসে। রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটসে আমরা কখন সিমুলেশন করি কেউ বলতে পারবা? আমি এক্সপেক্ট করতেছি যে তোমরা এটা কোশ্চেন অ্যান্সার দিতে পারবা। আমরা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস এ রিজার্ভার সিমুলেশন কেন করি? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস কেন ইউজ করি এটা একটা বড় কোশ্চেন। তারপর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস কেন ইউজ করি এটা একটা বড় কোশ্চেন। হ্যাঁ, বাট এখানকার এই ডেরিভেশন পড়ার দরকার নাই, আমি ডেরিভেশন পড়াই নাই, সিলিন্ড্রিক্যালের ডেরিভেশন পড়াই নাই, ঠিক আছে? সো এটা পড়বা না, মানে জাস্ট কেন আসলে জানা উচিত সেটা পড়বা। কর্নার পয়েন্ট জিওমেট্রি। কর্নার পয়েন্ট জিওমেট্রিটা কি রকম? এই যে এটা কর্নার পয়েন্ট জিওমেট্রির ছবি, ফিগার 5.10। হ্যাঁ, এই কর্নার পয়েন্ট জিওমেট্রি আমাদের কেন ইউজ করতে হয়? সিমিলারলি যদি আমি আগেরটা দেখাতে চাই যে সিলিন্ড্রিক্যাল গ্রিড জিওমেট্রি। সিলিন্ড্রিক্যাল গ্রিড জিওমেট্রিটা কি রকম? ফিগার 5.9, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল গ্রিড জিওমেট্রি। হ্যাঁ, তারপর তোমার কর্নার পয়েন্ট জিওমেট্রি হচ্ছে এটা। কর্নার পয়েন্ট কেন আমরা করি? কর্নার পয়েন্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর হচ্ছে তোমরা লোকাল গ্রিড রিফাইনমেন্ট এবং হাইব্রিড গ্রিড। হ্যাঁ, লোকাল গ্রিড রিফাইনমেন্ট কেন দরকার? হাইব্রিড গ্রিডটা আসলে কি? এটা হচ্ছে একটা হাইব্রিড গ্রিডের ছবি যেখানে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট ইউজ হয়েছে, পাশাপাশি আবার তোমার কি হয়েছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস ইউজ হয়েছে। যেখানে ওয়েল আছে ওইখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউজ হয়েছে, ঠিক আছে? সো এটা হচ্ছে ফিগার 5.12 কেন লাগতেছে আমাদের সেটা। তারপর ভার্টিক্যাল গ্রিড জিওমেট্রি, এটা আমাদের কেন লাগতেছে। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে এই যে ভার্টিক্যাল গ্রিড জিওমেট্রি সেটা কেন লাগতেছে। তাহলে আমি জাস্ট এগুলার জন্য তোমাদের পড়তে হবে, পড়ে তোমাদের একটু নিজেদের নোট করে লিখতে হবে যে আসলে এটা হবে একটা থেকে দুইটা লাইন প্রত্যেকটার জন্য। এই যে এতগুলো গ্রিড সিস্টেম, রেক্টেঙ্গুলার, সিলিন্ড্রিক্যাল, তারপর হচ্ছে তোমার কর্নার পয়েন্ট, তারপর হচ্ছে লোকাল গ্রিড রিফাইনমেন্ট, হাইব্রিড গ্রিড, হ্যাঁ, দেন হচ্ছে তোমার ভার্টিক্যাল গ্রিড জিওমেট্রি। ওকে, এই যে এইগুলা কেন প্রয়োজন সেটা পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন অফ স্পাশিয়াল ডেরিভেটিভ। এইটা ডেরিভেশন পড়তে হবে, ঠিক আছে? ডেরিভেশনটা কিন্তু এখানে তোমার ব্যাখ্যা দেওয়া দরকার নেই, তোমার এখানে এত ডিটেইলস লিখতে হবে না। তোমাকে মানে সুন্দর মতো করে বলে দেওয়া হবে যে এটা তুমি কিসের জন্য করবা। ওকে, কাজেই তুমি এটা ফলো করবা, এটা ঠিক যেভাবে আছে এখানে একদম নন ইউনিফর্ম গ্রিড
ইন ওয়ান ডাইমেনশন, এটার উপর পর্যন্ত, এটা খুব ভালোভাবে পড়বা যে আমার কিভাবে ডিসক্রিটাইজ করতে হয় ফাইনাইট ডিফারেন্স পার্শিয়াল ডেরিভেটিভ, সেটার আমি কিভাবে অ্যাপ্রক্সিমেশন করব, তুমি এইটা পড়বা অ্যাপ্রক্সিমেশন অফ ইউনিফর্ম গ্রিড ইন ওয়ান ডাইমেনশন। ঠিক আছে, ইউনিফর্ম গ্রিড ইন ওয়ান ডাইমেনশন। আচ্ছা, স্পার্শিয়াল ডেরিভেটিভের আমরা সাধারণত কোন সিস্টেমে করি? সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন ইউজ করে করি। ঠিক আছে, তো এখন তোমার মনে করো যে তুমি কোথাও বলা থাকবে না, তোমাকে হয়তো বলা হলো যে সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন অফ স্পার্শিয়াল ডেরিভেটিভ ইন এমন ভাবে দেওয়া হয়েছে যে তুমি পরীক্ষা হলে ঘাবড়ায় যাবা, এইরকম ভাবে চিন্তা করবা। কাজেই আমি যেটা পড়তে বলবো সেটা খুব ডিটেলস করবা। হ্যাঁ, আমার কখন একদম খুব ভালোভাবে না পড়লে ধরতেই পারবা না যে আসলে কি বলতেছে কোশ্চেন। সিমুলেশনের কোশ্চেন গুলাই এরকম, এটা আমার কথা না, কারণ এখানে তো অনেক জিনিস একটু পরপরই চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে স্পার্শিয়াল ডেরিভেটিভ অ্যাপ্রক্সিমেশন করতে হয় সেটা করবা, এবং হচ্ছে বিশেষ করে ইউনিফর্ম গ্রিড সিস্টেম ওয়ান, হ্যাঁ, ব্লক সেন্টার। ওকে, ব্লক সেন্টারের জন্য নন ইউনিফর্মটা পড়ার দরকার না, এটা ইউনিফর্ম জানলে নন ইউনিফর্ম সবাই পারবে। আচ্ছা, এরপর তুমি হচ্ছে যদি 1D করে থাকো তাহলে মাল্টি ডাইমেনশনালটা তো লিখতেই পারো। যদি তোমার কোশ্চেনে মাল্টি ডাইমেনশনের জন্য চাই, মাল্টি ডাইমেনশনালটা দিয়ে দিবা, এভাবে ট্রান্সমিসিবিলিটি সহ দিয়ে দিবা 5.56 পর্যন্ত। ঠিক আছে, মিনহাজুল আছে? মিনহাজুল আছে? আচ্ছা, এখন আমরা করব কি, এরপরে আমরা করব তোমার হচ্ছে ফাইনাইট ডিফারেন্স কোশ্চেন আসতে পারে যে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন ইউজ করো, তখন তুমি এটা করবা। যদি তোমাকে বলা হয় যে ফরওয়ার্ড ডিফারেন্স যদি বলা হয় সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন ইউজ করো, তখন এটা করবা। তিনটা মেথডই এখানে শিখতে হবে। টাইম ডেরিভেটিভের ক্ষেত্রে তাহলে ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড এবং সেন্ট্রাল, তিনটাই। জাস্ট তুমি যদি নিয়ম জানো তাহলে এটা যে কোনো সময় করতে পারবা। তবে হ্যাঁ, এখানে লেখার সময় তোমাকে অবশ্যই মেনশন করে দিতে হবে তুমি কোন বেস টাইম লেভেল, তোমার কি বেস টাইম লেভেল T1, TN, TN+1 কোনটা? নাজিব, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ওকে। দেন আমি ইনিশিয়াল কন্ডিশন এবং বাউন্ডারি কন্ডিশন সম্বন্ধে যা বলছি ঠিক ততটুকুই পড়বা, এটা নিয়ে আমি আর কিছু বলবো না এখন। আমার ভিডিও লেকচার যতটুকু আছে, যতটুকু যেভাবে বোঝানোর চেষ্টা করছি, ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন। এরপর চলে আসতেছি আমার হচ্ছে সরাসরি চলে আসতেছি যে ইমপ্লিসিট এক্সপ্লিসিট ফর্মুলেশন। হ্যাঁ, ইমপ্লিসিট এক্সপ্লিসিট ফর্মুলেশনটা কি, কখন হচ্ছে? যখন আমরা ফরওয়ার্ড ডিফারেন্স তখন এক্সপ্লিসিট ক্যালকুলেশন, যখন ব্যাকওয়ার্ড ডিফারেন্স করতেছি তখন ইমপ্লিসিট। সাথে তোমাকে করতে হবে কি, এরকম একটা ইকুয়েশন দিয়েও সেটা দেখাই দিতে হবে। এটা নিয়ে ইকুয়েশন দেওয়া থাকবে, তখন তুমি পরীক্ষার হলে এটা আইডেন্টিফাই করতে পারবে না যে আসলে ইমপ্লিসিট কোনটা এক্সপ্লিসিট, মাথায় কাজ করবে না। কাজেই খুব ভালো উপায় হচ্ছে এটা আগে থেকে 5-7 জানা, যে হ্যাঁ এটা পার্থক্যগুলা ধরা, যে এটা এই দুইটার মধ্যে পার্থক্য এরকম ফর্মুলেশনে। হ্যাঁ, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে ডিফারেন্স মানে ইমপ্লিসিট। এখানে যে ফরওয়ার্ড ডিফারেন্স হচ্ছে সেটা কি বোঝার উপায় আছে? অবশ্যই বোঝার উপায় আছে, কারণ এখানে সবগুলি এন্ড
লাইনও বাদ দেওয়া যাবে না, কারণ আমি তো তোমাদেরকে বলছি যে তোমাদের এই সিমুলেশনের ফান্ডামেন্টাল, কারো যদি চ্যাপ্টার 5 এর কনসেপ্ট থাকে, চ্যাপ্টার 4 এবং 5, সে রিজার্ভার সিমুলেশন নিয়ে যে কোনো কমপ্লেক্স টপিকে কাজ করতে পারবে। আচ্ছা, এরপর এক্সাম্পল 5.8, হ্যাঁ 8 সেটা করবা এক্সাম্পল 5, ঠিক আছে, এক্সাম্পল 5, ওকে, ঠিক আছে। আর 5.10 করতে হবে না, এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তোমাদের 5.11 করতে হবে, ঠিক আছে। আর এখান থেকে কোনো প্রবলেম করা লাগবে না, সরি 5.11, 5.12, চারটা প্রবলেম। নাজিব একটু বলো কি কি প্রবলেমের কথা বললাম। স্যার 5.8 থেকে 5.12, 5.10 বাদে। রাইট। এখন কথা হচ্ছে যে পরীক্ষায় কি এভাবে কোনো কিছু তাহলে চলে আসবে, মানে এরকম সোজাসাপটা কোশ্চেন হবে? তা আমি তো আগের দিন রাতে কোশ্চেন বলে দিলাম তোমাদেরকে, আসলে এরকম ভাবে কখনোই হবে না, কারণ তোমাদের পরীক্ষা তো অনেক সময় কমায় দেওয়া হয়েছে, ঠিক আছে। কাজে অনেক কিছু হয়তো ক্যালকুলেশন করেই দেয়া থাকবে কিছু জিনিস, ঠিক আছে, বুঝতে পারছো? কাজে কোশ্চেন দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই, কোশ্চেনটা পড়বা বারবার, কারণ এত সময় লাগে সেভাবে আসলে কোশ্চেনটা করা হয় না। এবার মানে এভাবেই রাখা হয়েছে যাতে তোমরা মানে সময় সময় লাগবে, এটা হচ্ছে বড় ব্যাপার, কিন্তু হচ্ছে মানে মুখস্থ করে যায় না। আমার একটাই সাজেশন, সেটা হচ্ছে যে 5.8, 5.9, 5.11, 5.12 এগুলি মুখস্থ করে যায় না পরীক্ষা হলে। সিস্টেমটা বুঝে যাও, কিভাবে বাউন্ডারি কন্ডিশন সেটআপ করতে হয়, আর কিভাবে মানে টাইম স্টেপ পরে গিয়ে ক্যালকুলেশন করতে হয়। এখন মনে করো যে আমাদের একটা প্রবলেম, একটা ধরো স্পেসিফিক একটা প্রবলেম ধরো যে 5.8, ধরে নাও যে 5.8, ঠিক আছে। তো 5.8 আমার কয়টা ব্লক? 5টা ব্লক। তোমাকে বলা হইলো যে 30 দিন পর কত প্রেসার হবে, 30 দিন পর প্রেসার সাজেশন দিচ্ছে সেই জন্য আসতে পারতেছি না। 12 তারিখ পরীক্ষা তো। ঠিক আছে। এখন মনে করো যে শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, আমি শুরু করতে পারি না তাহলে? ওকে। এখন মনে করো যে তোমার এখানে একটা প্রবলেম দেয়া আছে, সেই প্রবলেমটা আমি তোমাদেরকে বলে দিই সরাসরি যে এই যে 4টা প্রবলেমের কথা বললাম, এখান থেকে 2টা প্রবলেম মনে করো পরীক্ষায় পাবা, মানে এই ধরনের 2টা প্রবলেম পরীক্ষায় থাকবে, যেগুলোতে 10-10, 20 মার্কস থাকবে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে প্রবলেমগুলো কখনো এইভাবে বইতে যেভাবে দেয়া আছে সেভাবে থাকবে না, ওকে।
তো এখানে এখন মনে করো যে আমাদের তো সময় কম, পরীক্ষায় হয়তো দেয়া থাকবে যে তোমার এখানে 5টা ব্লক আছে, 5টা ব্লকের জায়গায় আমি 4টা ব্লক করে দিছি। ওকে, কাজে তুমি যদি এই অঙ্কগুলা না বুঝো, আমার হয়তো ওয়েলটা দেয়া ছিল 4 নাম্বার ব্লকে, আমি ওয়েল দিয়ে দিলাম 2 নাম্বার ব্লকে, দিয়ে আমি ব্লক কমাই দিলাম, 1টা 2টা 3টা করে দিলাম। আমার হয়তো দুই পাশে নো ফ্লো বাউন্ডারি ছিল, দুই পাশে নো ফ্লো বাউন্ডারি, আমি এক পাশে করলাম কি, পরের অঙ্কে গিয়ে, পরের প্রবলেমে গিয়ে করলাম কি যে তোমার হচ্ছে পরের প্রবলেম করলাম কি যে আমি হচ্ছে তোমার এই যে এক পাশে কনস্ট্যান্ট বাউন্ডারি দিয়ে দিলাম, ঠিক আছে, এবং দেখা গেল যে ওয়েলটাকে সরাই এখানে দিয়ে দিলাম, 5টা ব্লকের জায়গায় 4টা ব্লক করে দিলাম। কাজেই এই জিনিসগুলো ঠিক রাখতে হবে মাথায়, এগুলো নিয়ে ঘাবড়ানো যাবে না পরীক্ষা হলে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাকে যদি বলা হইলো যে 10 দিন পরে প্রেসার কত, তো তোমাকে কিন্তু কখনোই 10 দিন পরে প্রেসার বলা হবে না, তোমাকে একটা ডেলটি দেওয়া থাকবে। তোমাকে যদি ডেলটি দেওয়া থাকে 10 দিন এবং তোমাকে বলা হলো 30 দিন পর প্রেসার কত, তাহলে তোমাকে এই ক্যালকুলেশনটা কয়বার রিপিট করতে হবে? আবির আবির এটা কয়বার রিপিট করতে হবে? স্যার 3বার। যদি ডেলটি 3বার করতে হবে, রাইট, এটা মাথায় রাখবা। হ্যাঁ, যদি 15 দেওয়া থাকে তাহলে কয়বার করতে হবে? 2বার 30 দিন পরে। ওকে, একবার তো সবার প্রেসার কনস্ট্যান্ট সেটা ধরে, আর নেক্সট টাইম হচ্ছে তোমার আরেকবার, নেক্সট থার্ড টাইম আরেকবার, এটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এখান থেকে আর বেশি কিছু নাই, এখান থেকে এতটুকুই, বেশি কিছু দিলে তোমরা পাস করতে পারবে না, কাজেই সেটা আরো একটা বড় বিপদ, তাই না? তাহসিন, তাহসিন তো আছে। স্যার আমাদের কি ম্যাট্রিক্স সলভ করা লাগবে স্যার, এই যে প্রেসার বের করার জন্য? ম্যাট্রিক্স সলভ করতে হবে না, কিন্তু ম্যাট্রিক্সটা ফর্মুলেট করতে হবে। ম্যাট্রিক্স জি স্যার। ইকুয়েশন এইরকম একটা ম্যাট্রিক্স করে দিলেই হবে, ঠিক আছে। ফার্স্ট টাইম জি স্যার। স্টেপের জন্য এরকম, ঠিক আছে। ওকে, ফার্স্ট টাইম, ওকে, তো এরকম জাস্ট করতে হবে। আর এখান থেকে আরো কিছু কথা বলছিলাম যে কেন আমরা ইমপ্লিসিট, কেন এক্সপ্লিসিট স্যাচুরেশন, এই দুইটার কোনটার কার হচ্ছে কি বলে, মানে কোনটার মানে অ্যাডভান্টেজ কি, কোনটার ডিসঅ্যাডভান্টেজ কি, এই জিনিসগুলো কিন্তু পড়বা, এই প্রত্যেকটা ম্যাথের শেষে দেয়া থাকে, তো ওইগুলো ভালোভাবে। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা আরেকটা প্রবলেমে, সেটা চ্যাপ্টার 6, তাই না? এরপরে চ্যাপ্টার 6 এ আমরা কি পড়বো? চ্যাপ্টার 6 এ আমরা হচ্ছে দেখব ওয়েল রিপ্রেজেন্টেশন। চ্যাপ্টার 6 এ বেসিক যে থিওরি 6.1 ইন্ট্রোডাকশন, 6.2, 6.2.1, এই থিওরিগুলো তোমরা পড়বা ভালোভাবে, এবং এটা তোমার হচ্ছে এখানে আপ টু এই পর্যন্ত অ্যাট লিস্ট 6.11 পর্যন্ত কিভাবে আসলো, 6.1 ইন্ট্রোডাকশন সেটা তো পড়বাই, 6.2 ট্রিটমেন্ট অফ সোর্স এন্ড সিঙ্ক, সেটা আমরা কিভাবে ইনকর্পোরেট করলাম, এই 6.2 এর ঠিক ইকুয়েশন 6.11 পর্যন্ত পড়বা। ওকে, আচ্ছা, আনস্টেডি স্টেট, তারপর হচ্ছে তোমার সিডো স্টেডি স্টেটের জন্য পড়ার দরকার নাই, এই ধরনের প্রবলেমগুলো তো আমি করাই নাই, কাজে এটার দরকার নাই পড়ার। হ্যাঁ, আচ্ছা, এরপরে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে ওয়েল মডেলস ফর রিজার্ভার সিমুলেশন 6.2.2, এটাতে করবা কি তোমরা, এখানে আমি যা যা তোমাদেরকে বলছি ক্লাস লেকচারে এইগুলাই পড়বা, মডেলগুলা যা আছে সেই মডেলগুলা খুব ভালোভাবে পড়বা। এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই মডেলগুলো সম্বন্ধে ভালো ধারণা থাকা। ভ্যান পুলেন মডেল, ঠিক আছে, আর একটা হচ্ছে পিসম্যানের মডেল। সো কোনটা ভ্যান পুলেন, কোনটা পিসম্যান, এবং ভ্যান পুলেনের সাথে পিসম্যানের পার্থক্যটা কোথায়, আমরা কখন
পিসম্যানের কোন ইকুয়েশনটা ইউজ করব সেটা ভালোভাবে ধারণা থাকতে হবে। আমি কি এটা ইকুয়েশন ইউজ করতে পারবো, নাকি আমি সরাসরি চলে যাব এখানে, নাকি আমি সরাসরি স্কোয়ারের জন্য চলে যাব। ঠিক আছে, এইটা কিন্তু স্কোয়ারের জন্য। হ্যাঁ, কিন্তু তোমার পরীক্ষায় দেখা থাকে যে এটাও দেয়া আছে এটাও দেয়া আছে, তুমি কিন্তু কোশ্চেন ভালোভাবে পড়ো নাই, তুমি ক্যালকুলেশন করে মানে বড় ইকুয়েশনটা দিয়ে ক্যালকুলেশন করতেই আসো, অথচ তোমার ডেল এক্স ডেল ওয়াই এর মান কিন্তু একই দেওয়া, কিন্তু তুমি পরীক্ষা হলে ধরতে পারতেছো না যে আমার কি হইলো, এত সময় লাগতেছে কেন। একটা অঙ্ক করতেই দেখবা যে 35 মিনিট চলে গেছে। হ্যাঁ, আমি দেখি তো প্রত্যেক বছর ছাত্রদের তো ভালোভাবে পড়ে না, পরীক্ষা হলে এসে যে একটা অঙ্ক করতে 35 মিনিট চলে গেছে সময়, সে অ্যান্সারই করতে পারতেছে না। কাজেই এগুলো আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আবার হচ্ছে আমি মনে করো যে দুইটাই দেয়া আছে, ভ্যান পুলেনেরটাও দেয়া আছে আর হচ্ছে পিসম্যানেরটাও দেয়া আছে, তাহলে আমি দেখা যাচ্ছে যে এমন কিছু বললাম যেটা অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি মিন করে যে পিসম্যানেরটাই আমাকে ইউজ করতে হবে, কিন্তু তুমি ধরতে পারতেছো না, আমি ওখানে চিন্তা করতে করতে তোমার চলে যাচ্ছে 10 মিনিট। ঠিক আছে ফয়সাল, বুঝতে পারছো কথাগুলো? ফয়সাল, আমার কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ইকুয়েশন 6.37 পর্যন্ত খুব ভালোভাবে পড়তে হবে। আমার যে মানে ভ্যান পুলেন বা পিসম্যান সেটা ইউজ করার একটাই কিন্তু কারণ, সেটা হচ্ছে কি যে আমার ইকুইভ্যালেন্ট ওয়েলবক রেডিয়াস ক্যালকুলেট করা, এবং ইকুইভ্যালেন্ট ওয়েলবক রেডিয়াস যদি আমি ক্যালকুলেট করতে পারি তাহলে কিন্তু আমি কিউএসসি সেটা ক্যালকুলেট করতে পারবো, এবং এইটার সাথে আমি আমার যে ওয়েল ব্লকের প্রেসার পিআইজেকে মানে আমার যে ওয়েলটা যে ব্লকে আছে সেটাকে কোরিলেট করতে পারবো, এবং ওয়েলের ফ্লোয়িং প্রেসারটাকেও কোরিলেট করতে পারতেছি। এটাই হচ্ছে এই কোয়েশ্চন সবচেয়ে বড় সিগনিফিকেন্স। আচ্ছা, এরপর এখানে আর হচ্ছে তোমাদের পড়তে হবে সরাসরি আমাদের চলে যাব আমি এখান থেকে আমরা কিভাবে ভার্টিক্যাল মাল্টিলেয়ার ওয়েল মডেল বলতে কি। যেমন একটু আগে বললাম যে পিসম্যান বা হচ্ছে তোমার ভ্যান পুলেন, এটা তো ওদের একটা মডেল দিছে, কিন্তু ওদের যে ইকুয়েশনটা আমরা পাইলাম সেটাকে তো আমি আমার যে ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন ওইটার মধ্যে তোকে ইনকর্পোরেট করতে হবে। ওই প্রক্রিয়াটা হচ্ছে এইটা, ভার্টিক্যাল মাল্টিলেয়ার ওয়েল মডেল। এখানে আমার লেকচারটা ফলো করবা, লেকচারে ঠিক যতটুকু কথাবার্তা বলা হয়েছে ঠিক ততটুকুই পড়বা, এবং আমি যদি বলি যে এটা সম্ভবত আমি এই পর্যন্ত বলছি, যখন কথা বলছি তখন সম্ভবত এটা এখান থেকে শুরু করে ইকুয়েশন 6.96 পর্যন্ত বলছি, তারপরে এখানে কিছু জেনারেলাইজ কথাবার্তা বলছি, বাট এই ইকুয়েশন গুলো আমি পড়াই নাই, এগুলা তোমাদের এখনই ধরাটা কমপ্লেক্স। কারণ কি, আমি তো এখনো স্যাচুরেশন টার্মটাতে আসি নাই, স্যাচুরেশন টার্মটা আসবে আমাদের চ্যাপ্টার 9 এ গেলে। সো তার আগে এটা নিয়ে আমার কথা বলাটা এখানে একটু অপ্রাসঙ্গিক ছিল, এই জন্য বলা হয় নাই, এগুলো ডিসকাস করা হয় নাই। কিন্তু আমরা কিন্তু এক্সপ্লিসিট ট্রিটমেন্ট এটা কিন্তু খুব ভালোভাবে পড়ছি। ঠিক আছে, কাজে এক্সপ্লিসিট ট্রিটমেন্ট করে কিভাবে, বিশেষ করে এই যে অ্যালগরিদমটা, এই অ্যালগরিদমটা ইউজ করে, হ্যাঁ এই অ্যালগরিদমটা ইউজ করে তোমাদেরকে একটা দিছিলাম অ্যাসাইনমেন্ট, তোমরা কি এটা করছো? অ্যাসাইনমেন্ট অঙ্কটা করছো বাসায়? কারা করছো এই অঙ্কটা বাসায়? এই প্রবলেমটা কারা করছো? এই যে এটা যদি না করে থাকো তাহলে এটা করে ফেলবে, এক্সারসাইজ 6.6। ফয়সাল, করছো তুমি? করছিলাম। এটা স্যার আপনি সেন্ডও করছিলেন যত সম্ভব হ্যাঁ, ক্লাস ওটা লেকচারে। বুঝতে পারছো? কয়েকটা জায়গায় সমস্যা ছিল তখন, কিছু ভ্যালু যেমন ডেল এক্স ডেল ওয়াই এর কিছু ভ্যালু ছিল, ওগুলো আসলে কইতে আসছে ঠিক বুঝছিলাম না। কেন, এখানে তো দেওয়া আছে, এই যে দেওয়াই তো আছে তোমার এখানে তো এই যে তোমার দেয়া আছে, যেমন ডেল এক্স ডেল ওয়াই, এটা তো যদি না দেয়া থাকে পরীক্ষা হলে তাহলে দেয়া থাকবে পরীক্ষা হলে, যদি প্রবলেমে না দেয়া থাকে। ঠিক আছে, যদি এরকম প্রবলেম পরীক্ষায় আসে তাহলে থাকবে দেওয়া, কিন্তু যদি ক্যালকুলেশনটা বুঝে থাকো তাহলে তো করতে পারবা, তাই না? আচ্ছা, যদি আমি ফিগারটা চেঞ্জ করে দেই, বা বললাম যে এখানে এই মাঝখানের একটা ব্লক সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, তো কাজে ওইগুলো জিনিস চিন্তা করে পড়বা।
তাহলে এখানে ওই যে অ্যালগরিদমটার কথা বললাম প্লাস এই যে এক্সারসাইজ 6.6 এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চ্যাপ্টার 6 নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, না থাকলে আমরা চ্যাপ্টার 8 এ চলে যাব। স্যার ম্যাথ করলে আবার একটু রিপিট করলে বেটার। ম্যাথ তো একটাই বললাম 6.6। এক্সারসাইজ। এক্সারসাইজ একটা ম্যাথ করো না, ওইটাই করতে ভালোভাবে করলেই হবে, সেটা আগে বোঝার চেষ্টা করো। আচ্ছা, চ্যাপ্টার 8 আমি তো বরাবরই বলছি যে চ্যাপ্টার 8 মানেই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এটাই আসলে বেসিক্যালি কেউ যদি চ্যাপ্টার 8 ভালো করে পারে সে রিজার্ভার সিমুলেশন করতে পারবে। কিন্তু আমি তোমাদের চ্যাপ্টার 8 এর সম্ভবত 3 ভাগের 1 ভাগ পড়াইছি, এবং আমি তোমাদের শুধু ইনকম্প্রেসিবল ফ্লোটাই পড়াইছি। তোমাদের কিন্তু স্লাইটলি কম্প্রেসিবল এবং কম্প্রেসিবল সেটা পড়ানো হয়নি, কিন্তু যদি এবার সময় স্বল্পতা ছিল সেটা একটা বিষয়। তারপর কথা হচ্ছে যে পড়াইলে তো হবে না, তোমরা কতটুকু নিতে পারতেছো সেটাও একটা বিষয়, কারণ আমি তো জানি তোমাদের অবস্থা তো খুবই খারাপ, কাজেই পড়ানোর সুযোগ হয় নাই। কিন্তু কেউ যদি সিঙ্গেল ফেজ ইনকম্প্রেসিবলটা বুঝে থাকে তার জন্য স্লাইটলি কম্প্রেসিবল এবং কম্প্রেসিবল এটা পড়া খুব কঠিন কিছু হবে না। এবং তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, আমি তো মানে থার্ড ইয়ারের ওরা তো 4-1 এ উঠবে কয়েকদিন পরে, তো ওদের হয়তো ক্লাস শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, তো ওদের সাথেও ক্লাস করতে পারো, বা আমার কাছে পার্সোনালি এইসব ক্লাস করতে পারো সপ্তাহে 2-3 দিন। তোমরা চাইলে আমি ক্লাস নিব, সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আপাতত তোমাদের এই পরীক্ষাটা শেষ হোক, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস আর কি। মানে এটা খুব গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য, কারণ এটা শেষ হওয়াটা খুব দরকার। তো সিঙ্গেল ফেজ ইনকম্প্রেসিবল ফ্লো সেটাও কিন্তু দেখো, এটার অনেকগুলা জিনিসই কিন্তু আমরা চ্যাপ্টার 4 এ আলাপ করে ফেলছি। এটা মানে যে কিছুই থাকে না শেষ পর্যন্ত, এই যে এটা যে রাইট সাইডটা 0 হয়ে যায় 8.3, এটা যে রাইট সাইডটা 0 হয়ে যায় এই জিনিসটা, এটা কিন্তু আমরা চ্যাপ্টার 4 এই দেখছি। বাট এখানে এসে আমরা আরো দেখলাম কেন, এখানে কারণ কি, যেখানে যেহেতু আবার শুরু করছে কাজে এখানে আবার চলে আসছে ওই জিনিসটা, এবং এটা আবার পড়বা 8.2 এর এই অংশটুকু আবার পড়বা, কিভাবে সিম্পলিফাই করে এটাকে নিয়ে আসা 8.3 হইলো, এবং এটার ইন্ট্রোডাকশনে আসলে কি কি বলা হয়েছে, ইন্ট্রোডাকশনে কি কি কমপ্লেক্সিটির কথা বলা হয়েছে, যেটা তোমার হচ্ছে অ্যারাইজ করবে যখন আমরা মানে প্রেসার এবং স্যাচুরেশন নিয়ে কাজ করব, বা ট্রান্সমিসিবিলিটি টার্মটা যখন চলে আসবে। হ্যাঁ, তারপরে আমরা করলাম কি যে তোমার 3 ডাইমেনশনে এটাকে ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন করলাম, যেটা আমরা চ্যাপ্টার 5 এ করছি, তাই না? চ্যাপ্টার 5 এ করছি না ফয়সাল? আমরা করছিলাম চ্যাপ্টার 5 এ। আজকে রাশেদ নাই, রাশেদ আছে? রাশেদ রায়হান, এই ছেলেটা আজকে একটা এত গুরুত্বপূর্ণ ক্লাসে নাই। রাশেদ কই? রাশেদ ক্লাস যে রেকর্ড হচ্ছে না এটা তো তোমরা ভালোভাবেই জানো, কাজে ক্লাসে থাকো না কেন? রাশেদ আছে স্যার, দেখাচ্ছে। কিন্তু শুনতে পাচ্ছে না। ওর মেবি মাইকের প্রবলেম। ওরে ও তো স্যার আচ্ছা আচ্ছা। বুঝছেন স্যার কথা না বলতে, এজন্য স্যার ও হাত তুলছে মনে হয় ওই লাস্ট ক্লাসে। না, ওর কথা বললে শোনা যায় না, ও কথা বললে মানে কেমন জানি খুব বাজে নয়েজ হয়, এই জন্য ওকে বলা হয়েছে। মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, আমরা কি এটা করছিলাম চ্যাপ্টার 5 এ? এইটা এই ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন এটা না দেখে স্যার, যেমন এটা ভয় পেয়ে করছিলাম। যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার করছিলাম স্যার। করছি আমরা, ঠিক আছে। আচ্ছা, তারপর এটাকে কিভাবে ট্রান্সমিসিবিলিটি টার্মে নিয়ে আসা, এটাকে কিভাবে মানে ছোট করে ফেলছি আমরা, সেটাও আমরা দেখছিলাম। একটু পরে ছোট হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কেন এভারেজিং করলাম, কেন ইনকম্প্রেসিবল ফুল ফ্লো ক্যালকুলেশনের জন্য আমার এভারেজিং টার্মটা কেন আসলো, আমি তো চ্যাপ্টার 5 এও করছি।
চ্যাপ্টার 5 এ আমার মানে এভারেজিং ব্যাপারটা কেন আসে নাই? এই যে আমরা যে এভারেজিং করলাম, হারমোনিক এভারেজিং, কেউ বলতে পারবা আমার চ্যাপ্টার 5 এ কেন আসে না আর এখানে কেন আসতেছে? চেঞ্জটা কোথায়? চেঞ্জটা কোথায় হইলো আমাদের? হ্যাঁ, নাজিব বলো। আমরা তো চ্যাপ্টার 5 এ পড়লাম, চ্যাপ্টার 5 এ কি আমাদের এভারেজ করা লাগছে? আমরা কিন্তু চ্যাপ্টার 5 এ স্যার করা সিমুলেশন, হ্যাঁ লাগেনি এবারে চ্যাপ্টার। লাগে নাই, কিন্তু চ্যাপ্টার 8 এ কেন লাগতেছে? কারণ চ্যাপ্টার 8 এ লাগতেছে এটার একটাই কারণ, সেটা হচ্ছে চ্যাপ্টার 5 এ কিন্তু তোমরা দেখবা যে আমরা যে ব্লকগুলা ছিল প্রত্যেকটা ব্লকের ডাইমেনশন ছিল একই রকম, মানে এক্স ওয়াই জেড, প্রত্যেকটা ব্লকের এক্স ওয়াই এবং জেড ছিল একই। কাজেই ওইখানে তোমার এভারেজিং এর কোনো প্রশ্নই আসার কথা ছিল না। আর আর এই এখন যে আমরা প্রবলেমগুলো করব চ্যাপ্টার 8 এ, এগুলা কিন্তু তোমার মানে সবগুলার ডাইমেনশন যদি এক না হয়, এটা যদি এই ভ্যারি করে, এক একটা ডাইমেনশন এক রকম, তখন কিন্তু আমার এভারেজিং করতে হবে। এবং এভারেজিং আমরা কেন করব? কারণ কি, যে এই যে ব্লক প্রপার্টিজ, এই যে দেখো এটা তো রক প্রপার্টিজ, তাই না? kx ax kx del x, কাজে আমার প্রত্যেকটা ব্লকের কি এ এবং ডেল এক্স চেঞ্জ হইতে পারে এবং পারমিবিলিটিও চেঞ্জ হইতে পারে। সো এইটার সাথে আমার কোথায় সম্পর্ক? আমার এটার সাথে সম্পর্ক হচ্ছে ঠিক এই জায়গায়, ট্রান্সমিসিবিলিটির সম্পর্ক। এবং ট্রান্সমিসিবিলিটি আমরা কোথায় ক্যালকুলেট করি? বাউন্ডারিতে, তাই না? কাজেই দুইটা ব্লক পাশাপাশি, তাদের পারমিবিলিটি আলাদা, তাদের এরিয়া আলাদা, তাদের ডেল এক্স ডেল ওয়াই আলাদা, কিন্তু আমি তাদের মাঝামাঝি দাঁড়াই আছি। এখন আমার একটা ট্রান্সমিসিবিলিটি ক্যালকুলেট করতে চাচ্ছি, তা আমাকে কি করতে হবে? দুজনের ডেটা নিয়েই তো করতে হবে। এই প্রসেসটাই হচ্ছে এভারেজিং। ওকে, এইটা আমাদের চ্যাপ্টার 5 এ আমরা অ্যাভয়েড করছি। আমরা চ্যাপ্টার 8 এ এসে কিন্তু আমরা এটা আর করতে পারতেছি না, আমরা সবকিছু নিয়ে কাজ করতে হবে। সো এভারেজিং এর জন্য আমরা একটা এক্সাম্পল দেখছি, এই এক্সাম্পলটা ছিল 8.1, সেটা তোমরা পড়বা। হ্যাঁ, আচ্ছা, তারপর এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে ম্যাট্রিক্স নোটেশন নিয়ে আসব। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন অফ ম্যাট্রিক্স নোটেশন ফর ইনকম্প্রেসিবল ফ্লো ইকুয়েশন। তোমরা যদি এইটা জানো, 8.4 জানো, তাহলে 8.4 থেকে 8.18 করতে পারবা। তারপর এটাকে রিঅ্যারেঞ্জ করে 8.19 করবা। এবং ফাইনালি ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লোর জন্য তোমার ম্যাট্রিক্স ইকুয়েশন হচ্ছে এটা। ঠিক আছে, তোমার হয়তো সর্বোচ্চ কোনো কিছু দেয়া থাকলে পরীক্ষায় এই ইকুয়েশনটা দেয়া থাকবে। এখন এত লাফানোর কিছু নাই, মনে করো না যে ইকুয়েশন দেওয়া থাকবে আমি তো শুধু যোগ বিয়োগ করবো পরীক্ষায়, সেটা এরকম এত সহজ কিছু হবে না। কাজে ইকুয়েশনটা বোঝা অনেক ব্যাপার। বি মানে বিলো, এস মানে সাউথ, ডাব্লিউ মানে ওয়েস্ট, সি মানে সেন্টার, আবার সি এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। সেটা কোথায় আছে? সেটা আছে এইখানে, তাই না? কাজে যখন ক্যালকুলেশন করবো আমরা, তখন কিন্তু অনেক কিছু বাদ পড়তে চায়, কাজে ওইটা কিন্তু সি থেকেও বাদ দিতে হবে, তাই না আবির? হ্যাঁ স্যার। জি স্যার। Okay, আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলে দিই দুইটা প্রবলেম পরীক্ষায় এই দুইটার মধ্যে একটা থাকবে। সেটা হচ্ছে এখানে একটা প্রবলেম দেয়া আছে, ফিগার 8.5, ঠিক আছে? ইমপ্লিমেন্টেশন অফ নুমান টাইপ বাউন্ডারি কন্ডিশন। এখানে করা হয়েছে কি, এখানে তোমার শুধুমাত্র যেমন দেখো যে ব্লক কিভাবে বাউন্ডারি কন্ডিশনটা নিয়ে কাজ করে, ব্লক 1-1, ঠিক আছে, এবং সিমিলারলি ব্লক 4-4 এইটা করা হয়েছে। হ্যাঁ, ব্লক 1-1 এবং ব্লক 4-4, এইটার কি কি ইকুয়েশন? এটা এই যে ইকুয়েশনটা, এটার নাম কি? এটা কি আসলে? এটা হচ্ছে তোমার, যদি আমি বলি, আমাদের ফাইনাইট ডিফারেন্স ইকুয়েশন ছিল এইটা, তাই না? এটাকে আমরা তারপর লিখলাম ম্যাট্রিক্স নোটেশনে। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমি ব্লক, এটা হলো 1-1, এটা হচ্ছে 4-4, তাহলে এই দুইটা ব্লকের যে ফাইনাল যে ইকুয়েশনটা, সেটার নাম কি? এই ইকুয়েশনটার নাম কি? এটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স ইকুয়েশন ফর গ্রিড ব্লক 1-1 ইন ম্যাট্রিক্স নোটেশন।
ওকে, এবং এটাকে আরো সহজ ভাষায় আরেকটা কথা বলে, সেটা হচ্ছে এটাকে বলে প্রেসার ইকুয়েশন। প্রেসার ইকুয়েশন ইন ম্যাট্রিক্স ফর্ম। এখন কোশ্চেন হলো যে এখানে দেওয়া আছে কয়টা, 1 1 এর জন্য দেওয়া আছে, 4 4 এর জন্য করে দেওয়া আছে। তোমাকে যদি এখন বলা হয় পরীক্ষা হলে এরকম একটা ছবিতে তোমাকে বলা হলো যে 1 1 এর জন্য করো, 1 4 এর জন্য বের করো, হ্যাঁ 4 4 এর জন্য বের করো, হ্যাঁ 4 1 এর জন্য বের করো, তাই না? তোমাকে বলা হলো যে গ্রিড ব্লক 2 2 এর জন্য বের করো। কাজেই কিন্তু তোমাকে প্রসেসটা জানতে হবে, এবং এরকম একটা কোশ্চেন অনেক মার্কস থাকবে, অনেক মার্কস থাকবে এরকম একটা কোশ্চেনে। এরকম একটা কোশ্চেন অ্যান্সার করতে পারলেই দেখবা যে মানে একটা মানে প্রাণ ভরে একটা ইয়া চলে আসবে, তৃপ্তি চলে আসবে। আচ্ছা, এরপরে সিমিলার প্রবলেম আরেকটা আছে, যেটা হচ্ছে একই প্রবলেম, এখানে ফিগার 8.6, ফিগার 8.6 এর উপর কাজ করা হয়েছে। এই ফিগার 8.6 এর কিন্তু যে 12টা যে ইকুয়েশন, এই 12টা ইকুয়েশন এখানে দেওয়া আছে, ঠিক আছে? কাজেই তোমার এই যে এই ফিগারটা মনে করো পরীক্ষায় দেওয়া হলো, তখন তোমাকে আমি যে 12টা ইকুয়েশন ডিরাইভ করতে বলবো না, তোমাকে বলবো যে কোনো 4টা বা 5টা ইকুয়েশন ডিরাইভ করো। কাজে তোমাকে কিন্তু এটা করতে হবে। তাহলে কিভাবে, মানে এখানে এই ফিগার থাক অথবা এইটা থাক, যেটাই থাক, তোমাকে যদি আমি বলি যে ঠিক এই রকম একটা ইকুয়েশন বা প্রত্যেকটা গ্রিড ব্লকের জন্য যে ফাইনাইট ডিফারেন্স ইকুয়েশন ইন ম্যাট্রিক্স কোঅর্ডিনেট, এই ইকুয়েশনটা যদি তোমাকে আমি ডেভেলপ করতে বলি, তাহলে তোমাকে শুরু করতে হবে কোথা থেকে? শুরু করতে হবে কিন্তু তোমার এই যে এটা থেকে, 8.24 থেকে, হ্যাঁ 8.20 থেকে। যে এখান থেকে শুরু করে তুমি কিভাবে বাউন্ডারি ট্রিটমেন্ট করবা, হ্যাঁ কিভাবে এটাকে মানে আরো মানে জিরো হয়ে যাবে অনেকগুলা প্যারামিটার হয়ে, তারপর এরকম একটা ইকুয়েশন হবে কিংবা এরকম একটা ইকুয়েশন হবে, সেটা বের করতে হবে। ওকে, আচ্ছা, তারপর সরাসরি এখান থেকে এক্সাম্পল 8.2, এক্সাম্পল 8.2 করবা, এক্সাম্পল 8.3 করবা, ঠিক আছে? আর এক্সাম্পল 8.3 টা আমি করাই নাই, 8.3 টা আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা 8.3 টা নিজে করবা। সো 8.3 টা নিজেই করবা, তোমাদের কেউ কোশ্চেনও করা নাই, তার মানে হয়তো তোমরা বুঝতে পারছো। ওকে, তো শেষ। এক্সাম্পল 8.1 কি লাগবে স্যার? হ্যাঁ এক্সাম্পল 8.1 হ্যাঁ 8.1, 8.2, 8.3, এই তো তিনটা প্রবলেম করবা চ্যাপ্টার 5 এবং 8 এ। মানে আমি যা বললাম সবই পরীক্ষায় থাকবে, বাদ দেওয়ার মতো কিছু নাই। কিন্তু কথা হচ্ছে যে আমি যতটুকু বলছি সেটা কিন্তু অনেক পড়া, কারণ আমি তো জানি যে তোমরা তো কিছু পড়ো নাই। এটা কিন্তু অনেক পড়া, যারা মনে করো যে রেগুলার ক্লাসে করে নাই বা বুঝে নাই, তাদের জন্য এটা অনেক কঠিন। আর কি বুঝতে পারছো? তোমার আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমরা একটু হেডফোন ইউজ করো তোমরা সবাই, কারণ এত রাতে ক্লাস নিচ্ছি, তোমাদের বাসায় এটা খুব খারাপ দেখাবে। স্যার কি করব? তোমরা সবাই হেডফোন ইউজ করো, তোমাদের লাউড স্পিকারে শুনো, বাসায় এটা খারাপ দেখাবে না? শুনলে বাসায় কি বলবে যে এত রাতে ক্লাস? কেউ বাসায় নাই স্যার, সিলেক্ট চলে এসে অধিকাংশ। ও আচ্ছা, সবাই সিলেটে চলে আসছো। তারপরেও তোমরা হেডফোন ইউজ করতে পারো, কারণ তোমার রুমমেট হয়তো এখন শুয়ে পড়তে পারে, ডিস্টার্ব হতে পারে। কাজেই বাড়ি, তোমার কোনো কোশ্চেন আছে? আরিফুল বাড়ি, বলো, তোমার কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার নাই স্যার। মানে সবকিছু ক্লিয়ার হয়েছে, মানে পুরো জিনিসটা স্যার এখন তো আর স্যার পড়া যাচ্ছে না, পড়ার সময় তো একটু ঝামেলা হতে পারে আর কি। কিন্তু হ্যাঁ সেটাই। তাহলে তোমার নোট করে রাখছো তো আমি যা বললাম? যা যা বললাম সেটা সেটা ভালোভাবে নোট করে রাখো। জি স্যার, করছি স্যার। হ্যাঁ, সেটা পরীক্ষার সময় সবাই মিলে করবা।
ওকে, ওই সময় টাইমটা কাজে লাগাও ভালোভাবে, কারণ আমি তো বুঝতে পারতেছিলাম যে আসলে আমাদের ছাত্রদের অবস্থা তো কিরকম হয়, এটা তো আমরা খুব ভালোভাবেই জানি। সারা বছর তো এমনিতেই ক্যাম্পাসে থাকলেই পড়াশোনা হয় না, এখন কোভিডের মতো একটা অবস্থায় যেখানে আমরাও রেগুলার ক্লাস নিতে পারি নাই, ছাত্ররাও তো ছাত্রই, কাজেই এখন তোমাদের পরীক্ষাও অ্যাটেন্ড করতে হবে, আবার আমাদের কোয়ালিটিও মেনটেন করতে হবে, সবকিছু মিলে হচ্ছে আহ, অনেক কিছু কমায় দেওয়া হয়েছে। তোমরা যদি মনে করো বলো যে আমাকে যে এখানে পুরাতন বছরের একজন আছে, মাসুদ নামের একজন আছে, মাসুদ কয়েক বছর ধরে ক্লাস করতেছে আমার সম্ভবত, এবার দিয়ে 3 টাইম। ও মাসুদ বলতে আরো ভালো যে এটা এই কোর্সের কি পরিমাণ মানে পড়াশোনা ছিল এবং কি পরিমাণ হোমওয়ার্ক এবং এক্সারসাইজ দেওয়া হইতো, কারণ হোমওয়ার্ক এবং এক্সারসাইজ না দিলে এটা বোঝাও টাফ ছিল। এটা না যে এটা এমনটা না যে জোরপূর্বক দেওয়া হয়, কোর্সটাই এরকম, তুমি যদি এক্সারসাইজ গুলি না করো তোমার কখনোই কনসেপ্ট ক্লিয়ার হবে না। হ্যাঁ, তো কাজে অনেক কমায় দেওয়া হয়েছে। মনে করো যে আগে স্টুডেন্টদের উপর যেরকম লোড পড়তো, তোমাদের এখন ওইটার 40% হয়তো পড়তেছে। ওকে, তো আমি আসলে কি করব, আমি কি ওয়েল টেস্ট ক্লাস আছে করাবো না কালকে করাবো? আচ্ছা টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা করাই দিব। হ্যাঁ স্যার, শেষ করে দেন। স্যার না আচ্ছা স্যার, শেষ করে দিন। সুবিধা হয় স্যার, আবার কালকে করলে স্যার 12 তারিখ আমাদের একটা ল্যাব আছে, আবার স্যার 14 তারিখ ফাইনাল তো। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমি তো ওই জন্য আজকে রাতে বসলাম, কারণ কালকে থেকে তো আমি আসলে তোমাদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছি না, আমি নিজেও চাচ্ছি না। না, আমাকে একটু 5 মিনিটের ব্রেক দিতে হবে, একটু গরম পানি নিয়ে আসছি, গলাটা ব্যথা করতেছে। জি, জি, স্যার, অবশ্যই। আমি লাইন ইয়েও করি, এন্ড করে দিয়ে আবার ইয়ে করি, তাহলে একসাথে ক্লাসটা শেষ হবে। ঠিক আছে। আচ্ছা